ছাত্র জনতার নতুন পার্টির যে প্ল্যান, তারা ছাড়া অন্য কেউ ক্ষমতায় আসবে না, সেই প্ল্যান এবং এই তৌহিদি জনতা সব মিলিয়ে একাকার হয়ে গিয়েছে। একাকার, এই দেশ একবারে ধ্বংসস্তূপে পরিণত হবে আর কি। আমি বলে দিচ্ছি যে এই দেশ সামনের দিনগুলিতে ভয়ঙ্কর অবস্থা তৈরি হবে। পলিটিক্যালি মানে গোপনভাবে নানা রকম চাল চেলে এই দেশটাকে আরও ভালনারেবল করা হবে। নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামান আবুর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আপনারা সকলে জানেন যে ওড়না কাণ্ড নিয়ে একটা তুলকালাম অবস্থা চলছে। একজন নারীকে হেনস্থার পর গতকালকে সেই তরুণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী, তার বিরুদ্ধে মামলা, পুলিশের গ্রেপ্তার এবং তাকে ছাড়িয়ে নেওয়ার জন্য তৌহিদি জনতার নামে শাহবাগ থানায় হট্টগোল, থানার ভেতরে হাজতে থাকা অবস্থায় তার যে ভাষ্য প্রচার হয়েছে সেটা আজকে তাকে কোর্ট থেকে জামিনে বের করে আনার পর তাকে ফুলের মালা দিয়ে বরণ করে যেইভাবে তাকে ধর্মীয় গুরু হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে, সেইটা আসলে আগে থেকেই বলছিলাম যে বাংলাদেশের দখল এখন আসলে তৌহিদি জনতা তথা মৌলবাদের দখলে চলে গিয়েছে। তার প্রমাণগুলো আস্তে আস্তে পাচ্ছে এবং ভয়ঙ্কর একটা ইনফরমেশন যে এই যে মব তৌহিদি জনতার ব্যানারে তাদের যারা নেতৃত্ব দিচ্ছে তাদের পরিচয়টাও আসলে পাওয়া গেছে, আমি বলবো এই ভিডিওতে। আর আরেকটা প্রসঙ্গ যেটি আমিও আগের থেকে বলছিলাম যে নির্বাচন আসলে এই যে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি, জাতীয় নাপা বলে অনেকে ডাকেন, এরা যে নির্বাচন চায় না, এরা যে নির্বাচন নিয়ে যে একটা ষড়যন্ত্র হচ্ছে, নির্বাচনটা যে পিছিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছে, সেইটার প্রমাণও আজকে পাওয়া গেছে যে নাহিদ ইসলাম রয়টার্সকে, আপনারা নিশ্চয়ই এতক্ষণে এটা জেনে গিয়েছেন, নাহিদ ইসলাম রয়টার্সকে বলেছে যে আমি মনে করি না এখন জাতীয় নির্বাচন সম্ভব, কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং দেশের অবস্থা বিবেচনায় নিয়ে তিনি এই কথা বলেছেন। তিনি কেন বলেছেন? তিনি ক্ষমতায় ছিলেন, তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন, কেন আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা স্বাভাবিক করতে পারলেন না? এইটা তো আসলে এখন উদ্দেশ্যটা, এই যে সরকারের যে গা ছাড়া ভাব, এই উদ্দেশ্যটা এখন পরিষ্কার হচ্ছে, সেটিও ব্যাখ্যা করব আজকে আমার আলোচনায়। তবে বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট, নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামান লাবু আমার একটি ইউটিউব চ্যানেল। আমার আলোচনা বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিন্ন মত থাকে, লাইক কমেন্টস অপশনও আছে, সে লাইক কমেন্টস শেয়ারও করতে পারেন। যদি ভিন্ন মত থাকে কমেন্টস অপশনে জানাতে পারেন। যেটা বলছিলাম যে এই যে নির্বাচন পেছানো নিয়ে যে একটা ষড়যন্ত্র হচ্ছে, মানে আদৌ নির্বাচন হবে কিনা। অনেকেই বলেন যে নির্বাচন আসলে এই ডিসেম্বরে যতই বলুক নির্বাচন হবে না। আজকে বিবিসির একটা সাক্ষাৎকারেও ডক্টর মোহাম্মদ ইউনূস ডিসেম্বর থেকে মার্চের কথা বলেছেন, কিন্তু আদৌ এইটা পসিবল হবে কিনা, এর মধ্যে নির্বাচন হবে কিনা, সেটা নিয়ে একটা শঙ্কা রয়েছে। বিএনপির পক্ষ থেকে বিভিন্ন সময়ে নির্বাচন পেছানো ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে, মানে অভিযোগ করা হয়েছে, অনেকবার বলা হয়েছে। এবং বিএনপি কেন নির্বাচন তাড়াতাড়ি দেওয়ার জন্য দাবি করছে, সেইটা তো আসলে এখন স্পষ্ট হয়ে গেল আর কি। যে নাহিদ ইসলাম দুদিন আগে তাদের আরেকজন লিডার সার্জিস আলম রায়ের বাজারের যে শহীদদের কবর জিয়ারত করতে গিয়ে সেখানে তিনি বলেছিলেন যে শেখ হাসিনার দেশে ফিরিয়ে না এনে, বিচার শেষ না করে, ফাঁসির কাস্টে না ঝুলিয়ে নির্বাচন নিয়ে যেন কেউ মানে ভুলেও যেন কেউ নির্বাচন নিয়ে কথা না বলে। সেই হুমকির পরেও আমি বলেছি যে এটা একটা ষড়যন্ত্রের অংশ, কারণ তারা এখন নির্বাচন হলে তাদের যে অবস্থা পলিটিক্যাল পার্টির, সেই অবস্থা মানে তাদের জামানত বেশিরভাগেরই, অনেকে বলেন যে সবাই জামানত বাজেয়াপ্ত হবে। ফলে এইটা তাদের আসলে একটা পলিটিক্যাল একটা স্ট্যান্ড যে এখন নির্বাচনটা যে কোনো মূল্যে পেছাতে হবে। নাহিদ ইসলামের কথায়, যেহেতু তিনি জানাপার প্রধান,
আহ্বায়ক নাহিদ ইসলাম আজকে বলেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির এই নাজুক অবস্থায় এই বছর নির্বাচন করা সম্ভব না আর কি। তো এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির নাজুক অবস্থা, ৫ আগস্টের পরে ৮ আগস্ট আপনারা যখন দায়িত্ব নিলেন, তাহলে ৬ মাস আপনি তো সেদিন ছাড়লেন এই মানে সরকারের পদ থেকে, উপদেষ্টা পদ থেকে সেদিন আপনি পদত্যাগ করলেন। তাহলে এই ৬ মাস আপনারা কি করলেন? কেন আপনারা আইন শৃঙ্খলা পরিস্থিতিটা স্বাভাবিক করতে পারেন? আপনারা মুখে অনেক কিছু বলেছেন, এই যে তৌহিদি জনতা কথা বলেছেন, তৌহিদি জনতা মব সৃষ্টি করেছে সারা দেশে, যে যার মতো ইচ্ছে করে মব করে ভাঙচুর, লুটপাট, মার্ডার, খুন, রাহাজানি। কিন্তু আপনারা পুলিশকে, তার মানে আপনারা এই আইন শৃঙ্খলা বাহিনীকে অ্যাক্টিভ যাতে না হতে পারে সেই একটা ব্যবস্থা করেছেন। এটা তো একটা স্পষ্ট হয়ে যাচ্ছে। কারণ আইন শৃঙ্খলা বাহিনী যদি অ্যাক্টিভ হয়, যদি এই পরিস্থিতি স্বাভাবিক হয়, তাহলে তো দ্রুত নির্বাচন দিতে হবে। এইটা আসলে এই যে আপনাদের যে একটা ক্ষমতার মসনদে বসার একটা গোপন অভিলাষ, এবং অভিলাষকে কেন্দ্র করে আপনাদের যে একটা নির্বাচনটা যে কোনো মূল্যে পিছিয়ে দিয়ে, যেহেতু এই সরকারে আপনাদের একটা প্রভাব রয়েছে, আপনাদেরই সরকার, আপনি হয়তো মানে পদ থেকে পদত্যাগ করছেন, উপদেষ্টা পদ থেকে, কিন্তু সরকারে তো আপনার 2 সহযোদ্ধা রয়েছে এবং আপনারাই নির্বাচন করে বাকি উপদেষ্টাদেরকে নিয়োগ দিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসও বলেছে যে আমার নিয়োগকর্তা হলো ছাত্ররা আর কি। ফলে সরকার তো আপনারাই। ফলে আপনারা নির্বাচনটা পিছিয়ে দিয়ে, নির্বাচনটা দীর্ঘমেয়াদী করে সরকারকে একটা লম্বা সময়ের জন্য ক্ষমতায় থাকতে পারে, সেই জন্য বিশৃঙ্খলাটাও আসলে আপনাদের একটা প্রশ্রয় হয়েছে। কারণ আপনারা, আমি অনেকগুলো ভিডিওতেও বলেছি যে যখন 32 ভাঙ্গা হলো, যখন সারা দেশের 35 জেলায় বিভিন্ন আওয়ামী লীগের নেতাকর্মী সহ অনেকের বাড়িতে হামলা ভাঙচুর হলো, তখন আপনারা আসলে চুপ করে ঘুমিয়েছিলেন। প্রায় 24 ঘন্টা পরে বিবৃতি এসেছে, যেখানে আইন শৃঙ্খলা বাহিনীর গিয়ে ধরার কথা, তখন মানে আইন প্রয়োগ করার কথা, তখন আপনারা বিবৃতি দিয়ে রিকোয়েস্ট করেছেন। তৌহিদি জনতার নামে যখন সারা দেশে মাজার, একটার পর একটা মাজারে অ্যাটাক, মব সৃষ্টি, পিটিয়ে হত্যা এইসব করলো, তখন আপনারা আইন শৃঙ্খলা বাহিনীকে যথাযথভাবে কাজে না লাগিয়ে আপনারা হলো এগুলাকে সুযোগ করে দিলেন আর কি। আর শুধু মুখে ব্রিফিংগুলোতে আমি দেখি যে মুখে আপনারা বলেন যে বরদাস্ত করা হবে না, এইটা প্রশ্রয় দেওয়া হবে না, মবের বিরুদ্ধে কঠোর যাবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় মবের এই বলে ওই বলে, কিন্তু ঠিকই প্রকাশ্যে ঘোষণা দিয়ে মিডিয়া নিয়ে এই সন্দেহবশত গুলশানে একজন আওয়ামী লীগের এমপি, এই যে তানভীর ইমামের সাবেক শ্বশুর, মানে 2001 সালে যার বিবাহ বিচ্ছেদ হয়েছে, সেই সাবেক শ্বশুরের বাসায় লুটপাট করা হলো আর কি। 3 জন অবশ্য ধরা হয়েছে, অ্যারেস্ট, এটা তো 3 জন। আর বাকিরা কোথায়? বাকিদের ধরা হচ্ছে না কেন? এগুলা আসলে একটা প্ল্যান্ড, আমার কাছে মনে হচ্ছে যে একটা প্ল্যানের অংশ, যে এই পরিস্থিতিটা যদি একেবারে স্বাভাবিক হয় তাহলে তো নির্বাচন দিতে হবে। এই যে আপনারা বলা শুরু করেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না, আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ, ফলে নির্বাচন এখন দিলে পরে একটা দেশে আরও আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার একটা শঙ্কা হতে পারে। সেই জন্য নির্বাচনটা পেছাতে হবে, এবং পিছিয়ে যতদূর পেছানো যায় ততদিন পেছানো হবে যতদিন আপনাদের দল সারা বাংলাদেশে সুসংগঠিত হতে না পারে। কিন্তু আমি মনে করি সেই আশায় আপনাদের আসলে গুড়ে বালি হবে আর কি। কারণ জনগণ আপনাদের প্রত্যেকটা কর্মকাণ্ড জনগণ আসলে বুঝে গিয়েছে। এবং এই যে যেটা বলছিলাম শুরুতে, যে ওড়নাকাণ্ডে বেরিয়ে এলো থলের বিড়াল, যে এই দেশটা যে মৌলবাদের হাতে, আপনাদের নিজেদের স্বার্থের জন্য, নিজেদের ক্ষমতার মসনদে বসার জন্য দেশটা যে মৌলবাদের হাতে এই যে ছেড়ে দিলেন যেভাবে, এর ফল কিন্তু আপনাদেরকেও ভুগতে হবে। সব কিছু এত সোজা হবে না। অলরেডি আপনাদের দলের অনেকেই কিন্তু এর প্রতিবাদ করা শুরু করেছে। কারণ আপনাদের দলের যুগ্ম আহ্বায়ক, যুগ্ম সদস্য সচিব, এরাই কিন্তু এই যে মবগুলো তৈরি করছে, এরাই কিন্তু এই ওড়নাকাণ্ড নিয়ে একটা পক্ষ নিয়েছে। আপনারা নারীদের পক্ষে আপনাদের কোনো অবস্থান নাই। মানে হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, আপনি বা আপনার দলের অন্যান্য লোক মানে বিভিন্ন ইস্যুতে মানে
একটার পর একটা স্ট্যাটাস সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাস দেন, কড়া ভাষায় হুঁশিয়ারি দেন, এই বরদাস্ত করা হবে না বলেন, কিন্তু এই যে নারীদেরকে হেনস্থা করা হচ্ছে একটার পর একটা ঘটনা, কিন্তু আপনাদের কোনো স্ট্যাটাস নেই। নারীরা কিন্তু বলা শুরু করেছে, কথা বলা শুরু করেছে যে না, এইভাবে মানে আপনারা নারী ভোট আপনাদের ব্যাংকে অটোমেটিক্যালি গিয়ে পড়বে, তা কিন্তু হবে না। জনগণও বুঝে গিয়েছে যে আপনারা আসলে আপনাদের মূল ধান্দাটা হলো নির্বাচনে যে কোনো মূল্যে জয়লাভ এবং ক্ষমতার মসনদে বসা। সেটাও এই জনগণও আপনাদেরকে কিন্তু মানে প্রতিবাদ করা শুরু করেছে। আপনারা জানেন যে সার্জিস আলমকে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে, যে প্রাইভেট ইউনিভার্সিটির ছেলে মেয়েদেরকে আপনারা গোনায় ধরেন নাই, ইউনিভার্সিটিতে ধরে পিটিয়েছে লোকজন, ঢাকা ইউনিভার্সিটির লোকজন, শিক্ষার্থীরা। সেই প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেদের সাথে, শিক্ষার্থীদের সাথে আপনারা যখন আবার সুসম্পর্ক করতে গিয়েছেন, তখন তারা কিন্তু তীব্র প্রতিবাদ করেছে। এরকম এখন তো রাজনৈতিক দল হয়েছে, এখন আপনারা সারা বাংলাদেশে একটা মুভ করতে গিয়ে দেখেন যে আপনাদের আসলে জনগণের কাছ থেকে সাড়াটা কেমন। এটাই আপনাদের আসলে পরীক্ষা। সেই আগে যে দিবা স্বপ্ন নিয়ে, যে অলিক স্বপ্ন নিয়ে আপনাদের ক্ষমতার মসনদে বসার জন্য বিভোর হয়ে আছেন, সেইটা মাঠে গিয়ে টের পাবেন যে আসলে জনগণ আর সেই সাড়া দিচ্ছে না। এখন তীব্র প্রতিবাদ গড়ে তুলবে, এবং আপনাদের যেহেতু একটা ইন্টেনশনও বুঝে গিয়েছে, এখন বিএনপিও আর আপনাদেরকে কোথাও কোনো প্রশ্রয় দেবে না, কোথাও কোনো স্পেস দিবে না। এটা মাথায় রেখে আপনাদের রাজনীতিটা করতে হবে। আর যেটি বলছিলাম যে থলের বিড়াল এই যে ওড়নাকাণ্ডে বেরিয়ে এলো আর কি, কদরুদ্দিন শিশির একজন ফ্যাক্ট চেকার, তিনি বিভিন্ন সময় থেকে নানান খবর, মিথ্যে খবর, গুজব, এগুলো তিনি যাচাই বাছাইয়ের কাজ করেন, ফ্যাক্ট চেক করেন। তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন যে এই যে তৌহিদি জনতার নামে যারা বিভিন্ন জায়গায় লিডিং দিচ্ছে, বিশেষ করে প্রথম আলো, ডেইলি স্টারে গিয়ে যে জিয়াফত কর্মসূচি পালন করা, বইমেলায় যে সব্যসাচী প্রকাশনীর সেখানে গিয়ে গ্যাঞ্জাম হট্টগোল তৈরি করা, তারপরে অন্যান্য জায়গায় ইভেন শাহবাগে যে কথিত যে এখন হয়ে উঠেছে যে ইসলামের প্রকৃত সৈনিক এই অর্ণব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী, তাকে ছাড়িয়ে আনার জন্য যে লিড দিয়েছে, তারা কিন্তু কদরুদ্দিন শিশিরের ভাষ্য মতেই তারা কিন্তু উগ্রবাদের অভিযোগে বিভিন্ন সময় কারাগারে ছিল। যাদের একজন ওই যে আবু সাইদ শের মোহাম্মদ, সে উগ্রবাদের অভিযোগে সার্কিয়ার যে নতুন জঙ্গি সংগঠন 2 বছর আগে প্রকাশ পেয়েছিল পাহাড় কেন্দ্রিক, সেই ফিন্দাল সার্কিয়ার সদস্য হিসেবে র্যাব তাকে অ্যারেস্ট করেছিল। আতাউর রহমান বিক্রমপুরী নামে একজনকে, যিনি নিজেকে ইসলামিক স্কলার দাবি করেন, তাকেও এই উগ্রবাদ ছড়ানোর অভিযোগে, উগ্রবাদী কর্মকাণ্ডের অভিযোগে অ্যারেস্ট করা হয়েছিল। তিনি একটা বৈষম্য বিরোধী কারামুক্তি আন্দোলনের পেজ চালান, সেইখানে তিনি নিজে কাশিমপুর কারাগারে গিয়ে জঙ্গিদেরকে বের করেছেন, সেটাও কদরুদ্দিন শিশিরই বলছে। আর একজন তামিম, তার বিরুদ্ধেও উগ্রপন্থায় মানে সম্পৃক্ততা থাকার কারণে গ্রেপ্তার হয়েছিল এর আগে, মিরপুরের বাসিন্দা। তো এই যে তৌহিদি জনতার নামে এই যে কর্মকাণ্ডগুলো চলছে, এগুলো আসলে লিড দিচ্ছে জঙ্গি উগ্রবাদী সদস্যরা। যদিও এখন অনেকেই বলেন, আমাদের সুশীল সমাজের যাদেরকে আমরা সুশীল বলে মনে করি, বা অনেকেই বলেন যে বাংলাদেশে যত জঙ্গি ঘটনা ঘটেছে সবই নাটক। বিভিন্ন গণমাধ্যমেও এক শ্রেণীর, আমি বলবো সেগুলো প্রোপাগান্ডা মেশিন, সেই গণমাধ্যমেও এই জঙ্গিবাদ বিরোধী অভিযানগুলোকে প্রায় প্রত্যেকটিকেই একটা নাটক সাজিয়ে তারা প্রচার করার চেষ্টা করছিল যে দেশে কোনো আসলে জঙ্গিবাদ নেই, দেশে কোনো জঙ্গি নেই, উগ্রপন্থা নেই, এগুলো আসলে আওয়ামী লীগের সাজানো নাটক ছিল, যেটা 2004-5 সালে তৎকালীন 4 দলীয় জোটের সময় হয়েছিল, যখন বাংলা ভাইদের উত্থান, যখন শায়েখ আব্দুর রহমানদের উত্থান হয়েছিল, তখন কিন্তু এই কথাগুলো বলা হয়েছিল যে বাংলা ভাই মিডিয়ার সৃষ্টি, জঙ্গিবাদ আসলে মিডিয়ার সৃষ্টি। এখন অবশ্য জঙ্গিবাদ নিয়ে মিডিয়া কোনো রিপোর্টও করছে না, কোনো কিছু করছে না, কিন্তু এর ফল কিন্তু পাওয়া শুরু হয়ে গিয়েছে।
এর ফল এই এই যে অর্ণবের এই ওড়নাকাণ্ডের ঘটনায় কিন্তু এই একটা কৌশলীভাবে শাহবাগী এবং শাপলা এ মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। আর যে কাউকে একটা ট্যাগ দেওয়া হচ্ছে, শাহবাগী ট্যাগ, মানে যে হয়তো জীবনে কোনোদিন শাহবাগের যে আন্দোলন সেইটার সাথে সম্পৃক্ত ছিল না, কিন্তু কথায় কথায় শাহবাগী বলে তাকে করা হচ্ছে। এবং যেই মেয়েটা অভিযোগ করেছিল সে ভীত সন্ত্রস্ত হয়ে সেই অভিযোগ প্রত্যাহারের আবেদন করেছে। দেখেন যে বাংলাদেশের মানে কি অবস্থা, যে মৌলবাদের উত্থানের কারণে একজন নারী হেনস্থার শিকার হওয়ার পরে, অভিযোগ করার পরে সে সেটা উইথড্র করেছে। কারণ খবর বেরিয়েছে যে এই তৌহিদি জনতা শাহবাগ থানায় গিয়ে সেই বাদীর সমস্ত ডিটেলস তারা নিয়ে গেছে এবং সে একটা লাইফ থ্রেটের একটা শঙ্কায় সে উইথড্র করতে বাধ্য হয়েছে। কারণ হওয়ারই কথা, আজকে যেভাবে তাকে যদিও এই মামলাটা জামিনযোগ্য মামলা, কিন্তু আমরা সাধারণত যে রেওয়াজ দেখি যে প্রথম শুনানিতে এইসব মামলায় জামিন হওয়ার নজির খুব কম, কিন্তু এইটা সরকারেরও একটা পরাস্ত মনে হচ্ছে। এটা নিশ্চিত করেই বলা যায় যে এটা আসলে তাকে জামিন দিতে বাধ্য হয়েছেন বিচারক, হতে পারেন, কারণ না হলে এরকম ঘটনা ঘটবার কথা নয়। তাকে সেইখান থেকে, কারণ পরিস্থিতি কন্ট্রোল করার জন্য সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে, তাকে ফুলের মালা, গাঁদা ফুলের মালা গলায় দিয়ে, তার হাতে কোরআন শরীফ দিয়ে তাকে এখন ইসলামের বীর হিসাবে আখ্যায়িত করে নিয়ে আসা হচ্ছে। এই অবস্থা যদি হয়, এইভাবে যদি উগ্রবাদের আস্ফালন, উগ্রবাদীরা যদি এইভাবে প্রশ্রয় পায় এবং মৌলবাদীরা যদি এইভাবে তৌহিদের জনতার নামে আইন কানুনের তোয়াক্কা না করে এইভাবে যদি একটার পর একটা ঘটনা ঘটিয়ে যায়, এই দেশের, আমি আগেই বলেছি, এই দেশ আসলে পিছিয়ে গেছে, অনেক পিছিয়ে গেছে, 20, 25, 30 বছর। এবং ছাত্র জনতার নতুন পার্টির যে প্ল্যান, তারা ছাড়া অন্য কেউ ক্ষমতায় আসবে না, সেই প্ল্যান এবং এই তৌহিদের জনতা সব মিলিয়ে একাকার হয়ে গিয়েছে, একাকার। এই দেশ একবারে ধ্বংসস্তূপে পরিণত হবে আর কি। আমি বলে দিচ্ছি যে এই দেশ সামনের দিনগুলিতে ভয়ঙ্কর অবস্থা তৈরি হবে। পলিটিক্যালি মানে গোপনভাবে নানা রকম চাল চেলে এই দেশটাকে আরও ভালনারেবল করা হবে। এর থেকে ফেরার আমি আসলে খুব পথ দেখি না। কারণ যারা দায়িত্বে রয়েছেন দেশ পরিচালনার, তারা আসলে বরাবরই একটা ডিনায়াল, মানে সব কিছু অস্বীকারের খোদ, যেখানে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি অস্বীকার করছেন। বিবিসির সাক্ষাৎকারও দেখলাম যে তিনি বলেছেন যে এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে খারাপ, সেটা আসলে ধারাবাহিকতা এবং আগের মতোই রয়েছে। অথচ প্রত্যেকটা নাগরিককে জিজ্ঞেস করেন, এভরি সিটিজেন বলবে যে একটা ভয়াবহ আতঙ্কর মধ্য দিয়ে তারা দিনাতিপাত করেন। অথচ সরকারের পক্ষ থেকে ডিনাই করে একটা স্বাভাবিক ভঙ্গি কথা বলা হচ্ছে। আবার সরকার থেকে সদ্য পদত্যাগ করে উপদেষ্টা, সাবেক উপদেষ্টা, তিনি বলছেন যে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা নির্বাচন আসলে এই বছরে করা অসম্ভব। দেশটা আসলে যার যার স্বার্থের কারণে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছেন। প্লিজ এইটা করে দেশটাকে একবারে ধ্বংস করে দিয়েন না। এখনও সময় রয়েছে, এখনও আইনের শাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করে দেশটাকে একটু স্থিতিশীলতায় নিয়ে আসেন। এটা আসলে সকলের জন্য এটা ভালো হবে। এটা কারো স্বার্থ, ব্যক্তিগত স্বার্থ, দলীয় স্বার্থের জন্য দেশটাকে এইভাবে একেবারে খাদের কিনারে নিয়ে ফেলবেন না প্লিজ। সবাইকে ধন্যবাদ।